গত ক্লাসে ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে শেষ করেছিলাম। তো আজকে ইনভার্স ম্যাট্রিক্স এর আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখবো এবং একই সাথে ইনভার্স ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে কোনো শর্টকাট টেকনিক থাকলে সেটাও আমরা শিখবো আর কি। সো প্রথম যে কোশ্চেন দিয়ে আমরা আজকে স্টার্ট করব। ধরা যাক আমাদেরকে এরকম একটা ম্যাট্রিক্স দিল A 2 0 0 0 3 0 0 0 4। সো এটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বললো, এত হলে A ইনভার্স ইকুয়াল টু হোয়াট। এখন আমরা দেখতে পাচ্ছি স্পেশালি যে এই ম্যাট্রিক্সটা একটা কর্ণ ম্যাট্রিক্স, কারণ মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি অশূন্য, বাকি সবগুলো ভুক্তি আমরা জিরো দেখতে পাচ্ছি। সো বেসিক্যালি যেহেতু এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, এখন দেখো আমরা যদি ইনভার্স বের করতে চাই আমাদের চারটে স্টেপ ছিল। প্রথমত আমি যদি এটার মান বের করতে যাই ফার্স্ট স্টেপে এটার মান, তাহলে যে কোনো একটা সারি বরাবর বিস্তার করলে আমরা এটার মান ইজিলি পেয়ে যাই। যে যেমন 2 বরাবর যদি বিস্তার করি তাহলে আমরা পাবো 3 × 4 - 0, সো আলটিমেটলি চলে আসা 24। ইনফ্যাক্ট মনে রাখবো যে ব্যাপারটা সেটা কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়কের মান হবে মুখ্য কর্ণের ভুক্তিগুলির গুণফল। মুখ্য কর্ণের ভুক্তিগুলির গুণফল। ফর এক্সাম্পল আমাদের যদি A0 0 0B 0 0 0 C এরকম একটা ম্যাট্রিক্স হয়, তাহলে তাহলে এই ম্যাট্রিক্সটার মান হবে সবসময় ABC, অর্থাৎ মুখ্য কর্ণে যারা থাকবে তাদের গুণফলটা। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্টকাটে এভাবে আমরা মান বের করতে পারি। তো যাই হোক, আমাদের ফার্স্ট স্টেপ ছিল মান বের করা। সেকেন্ড স্টেপ ট্রান্সপোজ করতে পারি আমরা। বলো যদি এটাকে ট্রান্সপোজ করি আমরা, তাহলে আমরা পাবো 2 0 0 0 3 0 and 0 0 4, অর্থাৎ কোনো চেঞ্জ আসে না ট্রান্সপোজ করলে। থার্ড স্টেপ ছিল এটার আমরা অ্যাডজয়েন্ট তৈরি করব। সো এটা যদি আমরা অ্যাডজয়েন্ট তৈরি করি, তাহলে আমরা জানি অ্যাডজয়েন্ট প্রত্যেকের সহগুণক দ্বারা প্রতিস্থাপন করতে হবে। তাহলে ফার্স্টে যদি আমাদের 2 আসে, 2 এর সহগুণক আমরা হিসাব করেছিলাম 12, 2 এর চিহ্ন প্লাস, তাহলে 2 এর পজিশন লিখবো 12। 0 এর জন্য আমাদের আসবে 0, পরের 0 এর জন্য আমাদের আসবে 0। এরপর দ্বিতীয় রো এর প্রথম ভুক্তির জন্য আমরা পাবো 2 1 এ যেটা আছে তার জন্য আমরা পাবো 0। 3 এর জন্য আমরা পাবো 8, 3 এর জন্য আমরা পাবো 8, 0 এর জন্য 0, 0 এর জন্য 0, এই 0 এর জন্য সহগুণক 0, 4 এর জন্য আমরা পাবো 6। তাহলে এই পেয়ে গেলাম অ্যাডজয়েন্ট। এবার শেষ কাজ ইনভার্সটা লেখা। সো ইনভার্সটার জন্য আমরা যেটা করব, যে আমাদের যে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা পেয়েছিলাম সেটাকে মান দ্বারা ভাগ করে দিব। মান আসছিল আমাদের 24, তাহলে 1/24 আমরা এখানে লিখতে পারি 12 0 0 0 8 0 0 0 6। আমি গত লেকচারে বলেছিলাম চাইলে আমরা এখানে রাখতে পারি, তবে হ্যাঁ যদি আমরা মনে করি যে না আমি সিম্পলিফাই করতে চাই, তাহলে আমরা জানি যে এই 1/24টাকে আমি ভিতরে পাঠিয়ে দিব, এবং পাঠিয়ে দিলে যেটা আমি দেখতে পাচ্ছি অ্যান্সার আসছে আমাদের এখানে 1/2 0 0 0 1/3 0 এন্ড লাস্টে 0 0 1/4। এবং এটা ভিতরে পাঠিয়ে দিলে আমরা একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করো, আমরা এখানে এই যে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো ছিল এগুলা যদি অরিজিনাল ম্যাট্রিক্সের ভুক্তির সাথে মিলাই, আমরা দেখতে পাচ্ছি এগুলো সব ইনভার্স আকারে আসছে 1/2 1/3 1/4। বাকিগুলো 0 ছিল, 0 আছে। তার মানে এইখানে আমরা একটা ব্যাপার আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, যে যখন কোনো ম্যাট্রিক্সের আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে, বা ম্যাট্রিক্সটা যদি আমাদের কর্ণ ম্যাট্রিক্স হয়, ম্যাট্রিক্সটা যদি আমাদের কর্ণ ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা এমসিকিউ এর শর্টকাটে একটা কাজ করতে পারি। ইনফ্যাক্ট এরকম একটা এমসিকিউ আমাদের বোর্ড পরীক্ষাতে এসেছিল। তাহলে আমরা বলতে পারি যে কর্ণ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার
এমসিকিউ ট্রিক যেটা, সেটা হলো যে সাপোজ আমাদের একটা কর্ণ ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম। সো যখনই দেখতে পাচ্ছি আমরা এটা কর্ণ ম্যাট্রিক্স, এটার ইনভার্স বের করতে গেলে আমরা যেটা করে দিব, মনে রাখবো মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো আছে এদেরকে ইনভার্স করে দিব, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে মুখ্য কর্ণে আছে এ, তাহলে ওখানে লিখবো 1/a 0 0 0 1/b 0 and 0 0 1/c। এই হয়ে যাবে হচ্ছে আমাদের শর্টকাট এমসিকিউ এর জন্য। মনে রাখবো কর্ণ ম্যাট্রিক্স হলে আমি এভাবে শর্টকাটে বের করতে পারবো, কিন্তু অন্য কোনো ম্যাট্রিক্স হলে এভাবে বের করা যাবে না। মানে তোমার 3/3 অর্ডার কিন্তু কর্ণ না, এটার মাত্রাটা কত 3/3, কিন্তু কর্ণ ম্যাট্রিক্স অন্য কোনো ম্যাট্রিক্স সেক্ষেত্রে কোনো শর্টকাট খাটবে না। শুধুমাত্র মনে রাখবো কর্ণ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমি এভাবে শর্টকাটে বের করতে পারবো। এবার আসো 2/2 এর জন্য, 2/2 মাত্রার। ওকে, 2/2 মাত্রার আর ম্যাট্রিক্স যদি হচ্ছে আমরা বের করার প্রসেসটা রিভিউ করি আরেকবার, গত লেকচারে আমরা করেছিলাম, বাট এখানে যদি আবার দেখি সেখান থেকে হচ্ছে আমরা এমসিকিউ এর একটা ট্রিক পাবো। যেমন ধরো আমাদের এবার বলা আছে যে বি ইকুয়াল টু 1 2 3 4 হলে 3 4 হলে বি ইনভার্স ইকুয়াল টু 1। তো এই কাজটা আমরা গত ক্লাসে করেছিলাম, মনে আছে আমাদের। ফার্স্টে মান বের করবো না, সো 4 - 6 ইকুয়াল টু -2 আসে আমাদের। দেন হচ্ছে এটার ট্রান্সপোজ করব, এটা ট্রান্সপোজ করলে আসবে আমাদের 1 3 and 2 4। এরপর হচ্ছে এটার আমরা অ্যাডজয়েন্ট বের করব। তাহলে অ্যাডজয়েন্ট বের করতে গেলে আমাদের 1 এর জায়গায় আসবে হচ্ছে 4, 3 এর জায়গায় হচ্ছে আমাদের -2, 2 এর জায়গায় হচ্ছে -3 and 4 এর জায়গায় আমরা পাই 1। এন্ড লাস্টলি যখন আমরা বলি যে বি ইনভার্স, তখন হচ্ছে আমরা এই যে মানটা পেয়েছিলাম মানটা দ্বারা হচ্ছে আমরা কি করে দিব, ভাগ করে দিব। এই প্রসেসগুলো হচ্ছে আমরা সবই গত ক্লাসে দেখে আসলাম। এখন 2/2 এর জন্য এমসিকিউ শর্টকাট খেয়াল করো, এর অ্যান্সারটা দেখেই আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাচ্ছি যে এটার শর্টকাটটা কি হবে, মানে এমসিকিউ শর্টকাট আমরা কিভাবে বের করতে। মূল অ্যান্সারের দিকে তাকাই যদি আমরা, খেয়াল করো মূল অ্যান্সারে এটা ছিল আমাদের মুখ্য কর্ণ 1 আর 4, এখানে আমরা দেখতে পাচ্ছি 4 আর 1 হয়ে গেছে। তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল আমাদের, যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তি চেঞ্জ হচ্ছে, মুখ্য কর্ণ বরাবর হচ্ছে ভুক্তি চেঞ্জ আমাদের। এবার আসি বাকি যে কর্ণটা, আমরা এটা কোনো নাম ছিল না, বাট আমরা মনে রাখার সুবিধার্থে এটাকে গৌণ কর্তন করতাম। এবং আমরা দেখতে পাচ্ছি যেটা মূল অ্যান্সারে গৌণ কর্ণের হচ্ছে পজিশন চেঞ্জ হয়নি, কিন্তু চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে। তার মানে দুইটা জিনিস আমরা খেয়াল করছি এখানে, এক হচ্ছে মুখ্য কর্ণ বরাবর জায়গা পরিবর্তন হচ্ছে ভুক্তিগুলার, দ্বিতীয় হচ্ছে গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ হচ্ছে, আর বাইরে মান দিয়ে অ্যাজ ইউজুয়াল যেভাবে ভাগ দিই সেভাবে ভাগ দিয়েছে। তাহলে আমরা এমসিকিউ এর শর্টকাট 2/2 অর্ডারের জন্য আমরা বলতে পারি এমসিকিউ শর্টকাট 2/2 মাত্রার জন্য। ফার্স্ট স্টেপ হচ্ছে মনে রাখবো মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলির স্থান পরিবর্তন, স্থান পরিবর্তন, এটা হবে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে যেটা হবে গৌণ কর্ণ, গৌণ কর্ণ বরাবর, গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলির, মনে রাখবে এখানে স্থান পরিবর্তন হবে না, চিহ্ন পরিবর্তন, ভুক্তিগুলির চিহ্ন পরিবর্তন, এ হচ্ছে সেকেন্ড স্টেপ। এন্ড স্টেপ থার্ড হচ্ছে মান দ্বারা ভাগ, মান দ্বারা ভাগ করা। সো আলটিমেটলি তাহলে আমরা যদি এবার মিলাই, খেয়াল করো আমি যদি ডাইরেক্ট এই থিওরি দিয়ে যেটা এমসিকিউ শর্টকাট বললাম সেটা যদি অ্যাপ্লাই করি, এবার মনে রাখবে এটা রিটেনে অ্যাপ্লাই করা যাবে না, কিন্তু অনলি ফর এমসিকিউ। তাহলে মুখ্য কর্ণ 1 আর 4 ছিল, এই দুজনের মধ্যে জায়গা চেঞ্জ করে দিলাম। গৌণ কর্ণ 2 আর 3 ছিল, 2 আর 3 আমরা চিহ্ন চেঞ্জ করে দিলাম, বাইরে মান দ্বারা আমরা ভাগ করে দিলাম। তো ভাগ করে দিলে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের 2/2 মাত্রা থাকলে শর্টকাটে, এমসিকিউ শর্টকাটে ইনভার্স ম্যাট্রিক্স বের করার টেকনিক। ওকে, সো হোপফুলি আমরা এটা বুঝতে পেরেছি। আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের মুখ্য কর্ণ বরাবর হচ্ছে, মুখ্য কর্ণ মানে হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল, যেটা আমাদের মুখ্য কর্ণ বরাবর হচ্ছে ভুক্তি, দ্যাট মিনস হচ্ছে এলিমেন্ট, ভুক্তিগুলোর স্থান পরিবর্তন, পজিশন ইন্টারচেঞ্জ করব। আর সেকেন্ডারি যেই ডায়াগোনাল যেটা আমরা দেখতে পাচ্ছি এটা, সেটার যে
উপাদানগুলি রয়েছে, মানে হচ্ছে ভুক্তি বা এলিমেন্ট গুলো রয়েছে, ওগুলার হচ্ছে আমরা চিহ্ন সাইন গুলো চেঞ্জ করে দিব। আর লাস্টলি হচ্ছে ভ্যালু বা মান দ্বারা ভাগ করে দিলে আমাদের ইনভার্সে চলে আসবে। সো এই মোটামুটি হচ্ছে আমাদের ইনভার্সের শর্টকাট গুলো। সো মনে রাখবো, আমি আবার বলছি 3/3 অর্ডারের জন্য কোনো শর্টকাট নাই। 3টা সারি 3টা কলাম থাকলে শুধুমাত্র কর্ণ ম্যাট্রিক্সের জন্য শর্টকাট আছে। আর 2/2 এর সময় শর্টকাটটা হচ্ছে এটা। এখন আমরা এই ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা কি কি ধরনের সমস্যা সলভ করা যায় বা পরিবর্তন মানে হচ্ছে আমরা সমস্যার সমাধান করতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখব। তার আগে ইনভার্স ম্যাট্রিক্সের দুইটা বিশেষ গুণ ছিল। তার মধ্যে একটা যে ব্যাপারটা যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে কোনো একটা ম্যাট্রিক্সকে তার ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা যদি তুমি গুণ করে দাও, তাহলে সবসময় তুমি পাবে হচ্ছে অভেদ ম্যাট্রিক্স। যে কোনো একটা ম্যাট্রিক্সকে ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করে দিলে তুমি সবসময় পাবা হচ্ছে অভেদ ম্যাট্রিক্স। আমরা জানি আইটা এখানে বোঝাচ্ছে, এখানে আই ছিল হচ্ছে আমাদের অভেদ ম্যাট্রিক্স, অভেদ, এবং ইংরেজি টার্মটা আমাদের ছিল হচ্ছে আইডেন্টিটি। আইডেন্টিটি অভেদ ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সটা যদি I3 লেখে, তাহলে আমরা বলেছিলাম যে I3 হলে বোঝাবে 3টা সারি এবং 3টা কলাম এরকম। আর I2 হলে বোঝাবে হচ্ছে 2টা সারি 2টা কলাম। সো অভেদ ম্যাট্রিক্স। সো I1 I2 I3 মানে এগুলো বোঝায় আর কি, যেটা আমরা জানি। সো মূল বিষয়টা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সকে তার ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে সবসময় হচ্ছে অভেদ ম্যাট্রিক্স পাওয়া যাবে বা অভেদ ম্যাট্রিক্স পাওয়া যায়। এখন এই বিষয়টাই হচ্ছে আমরা এবার কাজে লাগাবো আমাদের নেক্সট কোয়েশ্চেনটার জন্য। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদেরকে বলেছে এইরকম যে AB equal to 10, 0, 0, 9, 33, 22, 10, 0, 0. A equal to 1, 1, 1, 2, minus 3, 4, 3, minus 2, 3 হলে B equal to what? Okay. এই কোশ্চেনটা হচ্ছে আমরা সলভ করতে যাচ্ছি। আমাদের এখানে যেটা হয়েছে যে দুইটা ম্যাট্রিক্সের AB পাশাপাশি লেখা মানে মাল্টিপ্লিকেশন গুণফল দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, অপর ম্যাট্রিক্স বের করতে বলেছেন। এবং প্রথমে আমরা এই কোশ্চেনটা সলভ করার আগে আমরা থিওরিটিক্যাল ব্যাপারটা চিন্তা করব যে থিওরিটিক্যালি আমাদেরকে থিওরিটিক্যালি আমরা হচ্ছে কি বুঝি এখান থেকে। যেমন ধরো আমার AB যদি একটা ম্যাট্রিক্স হয়, এর মধ্যে যদি আমার A ম্যাট্রিক্সটা দেওয়া থাকে, সাপোজ যে আমার A ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তাহলে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে আমি যদি একে তার ইনভার্স দ্বারা গুণ করে দিই, ধরো আমি AB-টাকে গুণ করার সিদ্ধান্ত নিয়েছি A ইনভার্স দ্বারা, তাহলে গুণ করলে যেটা হবে যে A ইনভার্স A B হবে। এখন আমরা জানি, কিছুক্ষণ আগে বলেছিলাম A আর A ইনভার্স, দুইটা ইনভার্স ম্যাট্রিক্স যদি আমি গুণ করি তাহলে আমি এখানে পাবো কি অভেদ ম্যাট্রিক্স I। তাহলে আমরা পেলাম। আর যে কোনো অভেদ ম্যাট্রিক্স যদি অন্য কোনো ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স অন্য কোনো ম্যাট্রিক্সের সাথে গুণ হয়, তাহলে আবার আমরা জানি সেই ম্যাট্রিক্সে ফেরত আসে। তার মানে এখান থেকে যদি আমরা সামারি চিন্তা করি, থিওরিটিক্যালি আমরা যে বিষয়টা বুঝলাম যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, সামারিটা এভাবে দাঁড়ায়, যে ম্যাট্রিক্সটি দেওয়া আছে তার ইনভার্স দ্বারা, যে ম্যাট্রিক্সটি আমার দেওয়া থাকবে তার ইনভার্স দ্বারা গুণফলের ম্যাট্রিক্সটিকে ভাগ করলে আমাদের অজানা ম্যাট্রিক্সটি বের হবে। অর্থাৎ কথাটি আমি এভাবে লিখতে পারি যে ম্যাট্রিক্স দেয়া থাকবে বা যে ম্যাট্রিক্স দেয়া আছে তার, যে ম্যাট্রিক্স দেয়া আছে তার ইনভার্স দ্বারা গুণফল, তার ইনভার্স দ্বারা গুণফল সমন্বিত ম্যাট্রিক্সকে গুণ করলে অজানা ম্যাট্রিক্সটি পাওয়া যাবে। অজানা ম্যাট্রিক্সটি পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের থিওরির সামারি। অর্থাৎ যে থিওরিটা আমরা এখানে টেস্ট করলাম সেটা সামারিটা দ্বারা এটা যে দুইটা ম্যাট্রিক্সের যদি গুণফল দেওয়া থাকে এবং একটি ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, তাহলে অজানা ম্যাট্রিক্সটি বের করতে হলে মনে রাখবো যেটা দেওয়া আছে তার ইনভার্স দ্বারা আমি সবসময় গুণ করে দিব। তাহলে এখানে আমাদের ফার্স্ট কাজ হবে হচ্ছে এর ইনভার্সটা বের করা। তার মানে বেসিক্যালি আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি যে
বি ইকুয়াল টু হবে এ ইনভার্স গুণন এ বি। বি ইকুয়াল টু হবে এ ইনভার্স গুণন এ বি। জিনিসটা আরো সহজভাবে চিন্তা করো, মনে করো ব্যাপারটাকে যদি আরো সহজভাবে আমি এক্সপ্লেন করি, যে তোমার কাছে হচ্ছে এইরকম একটা সিচুয়েশন দেওয়া যে এ ইন্টু বি সমান সমান এ বি দেওয়া। তাহলে তুমি যদি এখান থেকে বি বের করতে চাও, সো অবভিয়াসলি এ বি কে তোমার এ দ্বারা ভাগ করতে হবে। বেসিক অ্যালজেব্রা আমাদেরকে কি বলে, এখন এ বি কে এ বি দ্বারা ভাগ করা মানে আমরা জানি বেসিক অ্যালজেব্রাতে আমরা এটা লিখি। আর এই জিনিসটাই কিন্তু আসলে কি বোঝায়, এ ইনভার্স বোঝায়। সো টেকনিক্যালি আমি যদি বি এর মান, বি ম্যাট্রিক্সটা বের করতে চাই, আমাকে কিন্তু গুণফলটাকে আরেকটা যে ম্যাট্রিক্স আছে তার ইনভার্স দ্বারা গুণ করে দিতে হবে। দ্যাটস দ্য সামারি। তো এই কাজটা করার জন্য এখন আমরা সেদিকে আগাচ্ছি। তাহলে সেদিকে যদি হচ্ছে আমরা আগাতে চাই এখানে, সো এইটুকু আমাদের অ্যাকচুয়ালি আননেসেসারি, আমরা এটা রাখবো না। তাহলে আমাদের প্রথম কাজ হবে বি এর এর ইনভার্সটা বের করা। তাহলে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি যে 1 1 1 2 2 minus 3 4 3 minus 2 3। সো এইটার ইনভার্স গুণন এবি। এবিটা হচ্ছে আমাদের 10 0 0 9 33 22 10 0 0। তাহলে আমার কাজ হচ্ছে এখন এই অঙ্কের মূল কাজ হচ্ছে ইনভার্সটা বের করা। এটাই হচ্ছে আমাদের ইনভার্স, এই ইনভার্সটা বের করা। সো 3/3 অর্ডার ইনভার্স বের করার ক্ষেত্রে আমরা জানি টেকনিক গুলা কি কি। তাহলে ফার্স্ট আমি এক এক করে স্টেপ ফলো করছি। ফার্স্ট হচ্ছে এই ম্যাট্রিক্সটার মান বের করব। সো এই ম্যাট্রিক্সের মান যদি আমরা বের করতে চাই, এর মান আমরা বের করতে পারি হচ্ছে এইভাবে 1 -9 + 8 -1 6 - 12 + 1 -4 + 9। সো আলটিমেটলি আমাদের এখানে আসে হচ্ছে -1 মাইনাস মাইনাস +6 আর হচ্ছে +5। সো ইকুয়াল টু আমরা পেয়ে যাই 10। তার মানে এর মান 0 আসেনি, হুইচ ইজ ইনভার্স পসিবল। সেকেন্ড স্টেপ আমরা জানি যে আমাদেরকে এটা অ্যাডজয়েন্ট অথবা ট্রান্সপোজ যে কোনো একটা বের করতে হবে। সেই ধরো আমি ফার্স্টে অ্যাডজয়েন্ট বের করলাম, কারণ আমরা জানি যে অ্যাডজয়েন্টের পর ট্রান্সপোজ করা গেলে কোনো সমস্যা হয় না। তাহলে এর অ্যাডজয়েন্ট যদি আমি বের করতে চাই, ফার্স্টে আমরা আসি হচ্ছে 1 এর জন্য। সো 1 এর পজিশনে আমাদের আসবে হচ্ছে -1 এর পজিশনে আমরা পাবো হচ্ছে -1 1 এর সহগুণক। তারপরের 1, এই 1 এর জন্য আমরা পাবো হচ্ছে 6 মাইনাস হচ্ছে 12, which is হচ্ছে -6, কিন্তু 1 এর পজিশনের চিহ্ন যেহেতু প্লাস, সো 1 এর পজিশনের চিহ্ন মাইনাস, সো +6 হয়ে যাবে। এর পরের 1, এই 1 এর জন্য যদি চিন্তা করি, এই 1 এর জন্য হচ্ছে আমাদের -4 আর হচ্ছে -9, -4 আর হচ্ছে +9, সো +5 হবে, পজিশনের চিহ্ন যেহেতু প্লাস, সো +5। এরপর 2 এর জন্য আমরা পাবো এখানে হচ্ছে -5, আমি একবার লিখে দিচ্ছি যেটা অ্যাডজয়েন্ট বের করার সিস্টেমগুলো আমাদের জানা আছে। এরপর -3 এর জন্য আসবে হচ্ছে 0। এরপর আমাদের 4 এর জন্য আসবে হচ্ছে আমাদের 5। তারপর 3 এর জন্য আমাদের পাবো হচ্ছে এখানে 7। এরপর -2, -2 এর জন্য হচ্ছে অ্যাকচুয়ালি হিসাব করলে আমরা পাবো -2। এন্ড লাস্টলি হচ্ছে আমাদের 3 এর জন্য আমরা পাবো হচ্ছে -5। সো এরপর থার্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে এটা ট্রান্সপোজ আমরা করে দিব। সো ট্রান্সপোজ করার ক্ষেত্রে আমরা যেটা পাবো -1 -5 7 6 0 -2 5 5 -5। ওকে, সো অ্যাডজয়েন্ট আমরা বের করলাম, ট্রান্সপোজ বের করলাম। সো ফাইনালি আমরা এখন এ ইনভার্স কল করতে পারি। এ ইনভার্সটা হয়ে যাবে হচ্ছে আমরা যে মানটা পেয়েছিলাম সেটা দ্বারা আমরা যদি ডিভাইড করে দিই, দ্যাট মিন্স হচ্ছে আমাদের 1/10 ছিল। তাহলে 1/10 -1 -5 7 6 0 -2 5 5 -5। সো চাইলে 1/10 টা আমরা ভিতরে পাঠিয়ে দিতে পারি, আর যদি মনে করি না যে আমি বাইরে রাখবো, সেটা বাইরে রাখতে পারি। সো বেসিক্যালি আমরা এই যে জিনিসটা বের করলাম, এটা আসলে কোনটা খেয়াল করে দেখি, এই পুরো জিনিসটাই হচ্ছে আসলে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে ইনভার্সটাকে। কার ইনভার্সটাকে? এই যে এইখানে আমরা যেটা মার্ক করে এসেছিলাম, এই ইনভার্সটা। সো এই জিনিসটাই হচ্ছে আমরা এতক্ষণ ধরে বের করলাম, এখানে আমরা পেয়েছি। তাহলে এবার ঠিক আমরা প্রতিস্থাপন করব বা এটাকে সাবস্টিটিউট করব। এই জিনিসটাকে হচ্ছে আমরা সাবস্টিটিউট করতে চাই।
এবং এটাকে সাবস্টিটিউট করতে চাই হচ্ছে কার মাধ্যমে, এই পুরা টার্মটাকে এখন সাবস্টিটিউট করতে চাই এতক্ষণ ধরে যে ইনভার্সটা বের করেছি সেটার মাধ্যমে। তাহলে আমরা লাইনটাকে এভাবে লিখতে পারি যে অতএব বি ইকুয়াল টু 1/10 minus 1 5 7 6 0 minus 2 5 5 minus 5 আর এ পাশে আমাদের যেটা ছিল 10 0 0 9 33 22 10 0 0। এখন একটা ব্যাপার নিয়ে হয়তো কনফিউশন থাকতে পারে, এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি যে 1/10টা আমি ভিতরে পাঠাবো নাকি বাইরে রেখে দেবো। ওয়েল বেসিক্যালি 1/10টা ভিতরে পাঠিয়ে দিতে পারো, পাঠিয়ে দিয়ে তুমি হিসাব করতে পারো। আর যদি মনে করো যে না আমি বাইরে রাখি পরে যে আমি হিসাব করবো সেটাও করতে পারো, কোনো সমস্যা নাই, কারণ ব্যাপার একই দাঁড়াবে 1/10, কারণ লাস্টে যে তোমাকে গুণ করতেই হবে আর কি। সো বেসিক্যালি যখন এখন আমরা এই দুইজনের মধ্যে গুণ করে দিই, তাহলে গুণ করে দিলে খেয়াল করো আমরা জাস্ট আবারও বলছি কি করেছি যে এইখানে এই যে এই পার্টটা যেটা আমাদের ছিল এই অংশটা, এই অংশটার ভ্যালু হচ্ছে আমরা ওখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে হচ্ছে আমরা ক্যালকুলেশন শুরু করছি, কারণ পাশেরটার সাথে আমরা গুণ করব। তাহলে গুণ যদি করে দিই, নরমাল গুণের মেথড আমাদের জানা আছে, গুণের ক্ষেত্রে আমরা যেটা জানি যে এইভাবে যাবে আর হচ্ছে এর উপর থেকে নিচে আমরা এইভাবে নামবো। সো গুণ করলে প্রথমে আমরা যেটা পাবো এখানে ফার্স্টে আসবে হচ্ছে আমাদের -10, বাকি সব হচ্ছে 0। এবার 5 এর সাথে হচ্ছে আমরা যদি হচ্ছে দ্বিতীয় কলামকে হচ্ছে গুণ করি, ফার্স্ট কলামের সাথে হচ্ছে আমরা এটা পেয়েছি। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় কলামের সাথে যদি গুণ হয় তাহলে হচ্ছে 1 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে এখানে -9 -165 প্লাস 154, এন্ড লাস্টে আমরা অনলি পাবো -10, কারণ বাকিগুলো 0 আসবে। নিচের রোতে যদি আমরা নামিয়ে বা দ্বিতীয় রোর সাথে ফার্স্ট কলাম, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 60, তারপরটার জন্য আমরা পাবো 54 - 44, লাস্ট আসবে আমাদের 60, এন্ড 5 দিয়ে লাস্টে মাল্টিপ্লাই করলে আমরা পাবো 50, এন্ড 45 প্লাস 165 মাইনাস 110, আর সবার লাস্টে হচ্ছে 50। সো এবার আমরা -1/10 এর মধ্যে বাইরে থাকলো, সো আমরা যোগফলগুলো লিখতে পারি -10 -20 -10 60 10 and 60 50 100 50। সো চাইলে আমরা এখন 1/10 দ্বারা ডিভাইড করে দিতে পারি, তাহলে আসবে -1 -2 -1 6 1 6, তারপরে হচ্ছে আমরা পাবো এখানে 5 10 and হচ্ছে 5। সো এই হচ্ছে আমাদের লাস্ট অ্যান্সার। সো এই পেয়ে গেলাম হচ্ছে আমরা বি ম্যাট্রিক্সটা। সো ওভারঅল প্রসিডিওর আমি যদি হচ্ছে আরেকবার শর্টে রিভিউ করে দিই, অ্যাকচুয়ালি আমাদের এখানে নতুন কিছু যে ব্যবহার করেছি ব্যাপারটা তা না, আমরা জাস্ট ওই একই কাজ করেছি, বাট ডিফারেন্সটা হচ্ছে বেসিক্যালি যেটা যে আমরা এখানে ইনভার্সের অ্যাপ্লিকেশনটা করেছি জাস্ট হচ্ছে একটা অজানা ম্যাট্রিক্স বের করার জন্য। সো কোনো দুইটা ম্যাট্রিক্সের গুণফল যদি দেওয়া থাকে এবং অপর ম্যাট্রিক্স যদি আমাদের দেওয়া থাকে, গুণফল একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, তাহলে অপর অজানা ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে আমরা সবসময় ভাবে যেটা দেওয়া আছে তার ইনভার্সটা দিয়ে গুণ করে দিব, গুণ করে দিলেই আমাদের ইনভার্স অজানা ম্যাট্রিক্সটা চলে আসবে। ওকে, এবার আমরা এরকম টাইপের আরেকটা অঙ্ক দেখবো, বাট একটু ডিফারেন্ট ধরনের। আচ্ছা, একটু ডিফারেন্ট ধরনের বলতে কিরকম, যে বুয়েটে একটা কোশ্চেন এসেছিল আমাদের, যে কোশ্চেনটা অনেকটা এরকম ছিল আর কি। এখানে তো হচ্ছে আমরা সুন্দর মতো ইনভার্সটা বের করে মানে হচ্ছে আমরা হিসাবটা মিলিয়ে দিতে পারলো, বাট বুয়েটে যে কোশ্চেনটা এসেছিল বুয়েট অ্যাডমিশন টেস্টে, সেই কোশ্চেনটা ছিল হচ্ছে এরকম যে 4 1 3 into a equal to -4 -1 -3 8 2 6 4 1 3 হলে a equal to 4। এই অঙ্কটা অ্যাকচুয়ালি 90% স্টুডেন্টই হচ্ছে পারেনি বুয়েটের পরীক্ষার হলে। এটার বিশেষ একটা কারণ আছে। প্রথমত হচ্ছে এই অঙ্কটা যখন এসেছিল বুয়েটে তখন অ্যাকচুয়ালি কোশ্চেনটা বইয়ের মধ্যে ছিল না, কোনো বইয়ের মধ্যেই কোশ্চেনটা ছিল না। এখন সাধারণত বইয়ের বাইরের অঙ্ক দেখলে আমাদের যেটা মনে হয় যে এটা মনে হয় সিলেবাসের বাইরের অঙ্ক আসছে, বাট অ্যাকচুয়ালি আগের অঙ্ক থেকে ওই অঙ্কটা অনেক সহজ ছিল। এই অঙ্কটা বানাই গিয়েছিল ঠিকই, কারণ এরকম অঙ্ক বইয়ের মধ্যে ছিল না, বাট ওভারঅল অঙ্কের কনসেপ্টটা খুবই খুবই সহজ একটা কনসেপ্ট ছিল। আচ্ছা, কিরকম, প্রথমত
কেন 90% স্টুডেন্ট পারেনি এটার এক্সপ্লেনেশনটা দিই। দেখো এখানে যে সমস্যাটা করেছে কোশ্চেনের মধ্যে, যে আমরা জানি আগেরটার সাথে যদি চিন্তা করি, সো এটা আমার বি দেওয়া, আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে আমাকে বি গুণন এ সমান সমান এই পাশে হচ্ছে দুজনের গুণফল বি এ দেওয়া আছে। তাহলে আমি যদি এ বের করতে চাই তাহলে নিয়ম বলে আমাকে হচ্ছে বি ইনভার্স দ্বারা গুণ করতে হবে। কাকে? বি এ কে। তাহলে বি এ কে যদি আমি বি ইনভার্স দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের চলে আসবে। বাট প্রবলেম হচ্ছে এই বি ইনভার্সটাই নির্ণয়যোগ্য না, এটাই তুমি নির্ণয় করতে পারবে না। কেন? কারণ ইনভার্স ম্যাট্রিক্স বের করার থিওরি যদি আমরা রিকল করি, ইনভার্স ম্যাট্রিক্স বের করার থিওরি হচ্ছে মানে প্রথম শর্তটাই ছিল হচ্ছে ম্যাট্রিক্সটাকে অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বাট আনফরচুনেটলি আমাদের এখানে যে ম্যাট্রিক্সটা রয়েছে এটা বর্গ ম্যাট্রিক্স না, সুতরাং এর কিন্তু ইনভার্স বের করা যাবে না। এই কারণে 90% স্টুডেন্টই অঙ্কটা তখন পারেনি। এখন আসো, যদি এটা ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে করা না যায় তাহলে আমাদের অল্টারনেটিভ অপশন কি? ওয়েল বেসিক্যালি অঙ্কটা ইনভার্সের থেকেও সহজ। ইনভার্সের অঙ্কটা কিন্তু ক্যালকুলেশন অনেক বড় হয়েছিল আমাদের, এটার ক্যালকুলেশন কিন্তু এত বড় না, এটা ক্যালকুলেশন যথেষ্ট ছোট। ইনফ্যাক্ট এটা বানাই দিলেও এটার বেসিকটা একদম বইয়ের বেসিক ছিল। দেখো আমরা মিলাই, আমি মনে মনে ধরেছিলাম এই ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স? এবি ম্যাট্রিক্স, কারণ এটাকে আমি বি চিন্তা করছি। তাহলে থিওরিটা মিলাও যে আমাদের যে বিএ ম্যাট্রিক্সটা আছে, এই বিএ ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে 3/3, তিনটা সারি তিনটা কলাম, এবং আমাদের কাছে বি যে ম্যাট্রিক্সটা আছে তার মাত্রা হচ্ছে 3/1, তিনটা সারি একটা কলাম। তাহলে এখন চিন্তা করো ম্যাট্রিক্সের গুণের শর্ত আমাদেরকে কি বলে, যে এ ম্যাট্রিক্সটা কত মাত্রার হলে আমি বি এ 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স পাবো। অর্থাৎ আমি ফার্স্টে যেহেতু এই ম্যাট্রিক্সটা কি জানি না, সো আমি এই ম্যাট্রিক্সটাকে অ্যাজিউম করতে চাচ্ছি। সো এই ম্যাট্রিক্সটা অ্যাজিউম করার জন্য আমাকে ফার্স্টে যেটা চিন্তা করতে হবে যে এই ম্যাট্রিক্সটার মাত্রা কত ছিল। এখন গুণের বেসিক সূত্র বা শর্ত কি বলে, যে প্রথমটার কলামের সংখ্যা দ্বিতীয়টার সারির সংখ্যা সমান হতে হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্স আমাদের বি, তার যদি কলামের সংখ্যা 1 হয় তাহলে অবশ্যই সারির সংখ্যা এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা 1 হতে হবে। এটা আমরা বুঝতে পারছি। তাহলে এই ম্যাট্রিক্সের সারি থাকবে একটা, এটা শিওর। এবার আসলে ম্যাট্রিক্সের কলামের সংখ্যা কত হবে। খেয়াল করো, এ আর বি আর এ দুইটা গুণ করে তুমি 3/3 পেয়েছো। তাহলে গুণফলকৃত ম্যাট্রিক্সের নতুন মাত্রা বা গুণফলকৃত ম্যাট্রিক্সের মাত্রা কত হবে, এটা বের করার টেকনিক কি ছিল? আমরা যদি একদম প্রথম দিকে ম্যাট্রিক্সের গুণ যখন পড়ছিলাম ওইখানকার থিওরি যদি একটু রিকল করি তাহলে আমরা জানি যে একটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স তখনই উৎপন্ন হতে পারে বা তখনই উৎপন্ন হবে যখন দুই ম্যাট্রিক্সের মধ্যে একজনের মাত্রা যদি 3/1 হয় তাহলে অপরজনের মাত্রা অবশ্যই 1/3 হবে। কারণ 1/3 হলে তখন এই দুইটা মিলেই হচ্ছে আমাদের গুণফলকৃত ম্যাট্রিক্সের মাত্রাটা পাওয়া যায়, যেটা আমাদের গুণের একদম বেসিক থিওরি ছিল। তার মানে আমরা এখানে অবশ্যই দাবি করতে পারি যে এ ম্যাট্রিক্সটা যেটা আমাদের রয়েছে এটার মাত্রা 1/3 হতে বাধ্য, কারণ 1/3 না হলে বি ম্যাট্রিক্সের সাথে গুণ হবে না, আর গুণ করে 3/3 ম্যাট্রিক্সও পাওয়া যাবে না। তাহলে এটা যেহেতু আমরা বুঝে ফেলেছি তাহলে আমরা ডাইরেক্ট লিখবো যে ধরি এই ম্যাট্রিক্সটা 1/3 মানে হচ্ছে একটা সারি তিনটা কলাম, সো এক্স ওয়াই জেড। সো আমার এখানে এখন রিকোয়ারমেন্ট হচ্ছে এক্স ওয়াই জেড এর মানটা বের করতে হবে। তাহলে এক্স ওয়াই জেড এর মান বের করার জন্য আমরা আগে বি আর এটা গুণ করে দিই। সো বি ম্যাট্রিক্স আমাদের 4 1 3 এবং এই ম্যাট্রিক্সটা হচ্ছে এক্স ওয়াই জেড। এরকম গুণ আমরা ম্যাট্রিক্সের দেখে এসেছিলাম ম্যাট্রিক্সের গুণ লেকচার পড়ানোর সময়। তাহলে যদি আমরা গুণ করি, বলো খুব সিম্পল গুণ, 4 এর সাথে এক্স গুণ হবে 4x, 4 এর সাথে পাশের কলামে y 4y, 4 এর সাথে পাশের কলামে 4z, তারপর 1 এর সাথে x y z, আর লাস্টে 3 এর সাথে হচ্ছে 3x 3y আর হচ্ছে 3z আসলো। খেয়াল করা, আমরা এখানে যে বিএ ম্যাট্রিক্সটা পেয়েছি আর এইখানে যে গুণফলকৃত ম্যাট্রিক্সটা পেয়েছি দুইটা কিন্তু সেম, দুইটাই সেম। তার মানে আমরা এখানে ইজিলি বলতে পারি যে প্রশ্ন মতে, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন বা প্রশ্ন মতে আমরা দাবি করতে পারি যে আমাদের এই 4x 4y 4z xyz and 3x 3y 3z এই ম্যাট্রিক্সটা ইকুয়াল হচ্ছে আমাদের ওই পাশে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে which is -4 8 4 -1 2 1 -3 6 3, এটা সমান। তাহলে দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় আমরা এখন ম্যাট্রিক্সের অসমতা ম্যাট্রিক্সের সমতা থেকে এখান থেকে ইজিলি বলে দিতে পারি xyz এর মান কত হবে। এবং xyz এর মান বাইর করার জন্য আমার যে কোনো একটা সারি বা কলামের সাথে তুলনা করলে হয়ে যায়। ধরো আমি যদি দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় সারি তুলনা করি তাহলে ইজিলি আমি xyz এর মান পেয়ে যাচ্ছি। এখন তুমি যদি মনে করো যে না আমি দ্বিতীয় সারির সাথে তুলনা করব না, আমি তৃতীয় সারির সাথে তুলনা করতে চাই, তা করো, তাতেও সেম ভ্যালুই পাবা। তুমি যে কোনো সারি বা কলামের সাথে তুলনা করো না কেন xyz এর ভ্যালু সেম পাবা। তাই লাস্টে যে আমরা লিখবো যে ম্যাট্রিক্সের সমতা সমতা থেকে
পাই, সমতা থেকে পাই x ইকুয়াল টু y ইকুয়াল টু z ইকুয়াল টু কত কত আমরা পেয়েছি কম্পেয়ার করলে, আমরা দেখেছি কম্পেয়ার করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে -1 to 1। সো আমরা লিখে দিতে পারি এখানে -1 to 1। অতএব এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের -1 to 1। সো চমৎকার একটা অঙ্ক ছিল যেটা বইতে আসছিল। এখন এটা অ্যাডমিশন টেস্টে আসছে বলে যে কখনো বোর্ডে আসবে না তা কিন্তু না, কারণ অঙ্কটা একদম বেসিক একটা অঙ্ক। সো এই প্রবলেমটা দেখে আমরা যেটা বুঝতে পারলাম যে সবসময় আমার ট্র্যাডিশনাল ওয়েতে মানে তথাকথিত ওয়েতে চিন্তা করলে যে আমার অঙ্ক মিলে যাবে, ব্যাপারটা এরকম নাও হতে পারে। ডিপেন্ড করবে আসলে আমার অঙ্কে কি চাওয়া হয়েছে বা কি চাচ্ছি আমরা তার উপরে অনেক অংশটাই হচ্ছে ডিপেন্ড করে এখানে। ওকে, সো ইনভার্সের হচ্ছে আমরা একটা বেসিক অ্যাপ্লিকেশন আমরা দেখছিলাম, বাট এখানে আমরা যেটা দেখলাম যে এইভাবেও করা যাবে বা করার দরকার হতে পারে। সো দুইটা নিয়মে আমাকে জানা থাকতে হবে সবসময় যে গুণফলের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে আরেকটা ম্যাট্রিক্স আমি ইনভার্স দিয়ে বের করে ফেলতে পারবো, ব্যাপারটা এরকম নাও হতে পারে। ওকে, সো হোপফুলি এই প্রবলেমটা আমাদের হচ্ছে ক্লিয়ার। এবার আমরা চলে যাব হচ্ছে পরের প্রবলেমে। এটাও হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স রিলেটেডই প্রবলেম। কোশ্চেনটা হচ্ছে এবার আমাদেরকে বলেছে এরকম যে x minus 2y plus 3z equal to 11, 2x plus y plus 2z equal to 10, 3x plus 2y plus z equal to 9। তিনটে সমীকরণ দেওয়া x minus 2y plus 3z, 2x equal to 11, 2x plus y plus 2z equal to 10 and 3x plus 2y plus z equal to 9। বলেছে সমীকরণ জোটগুলিকে ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করো এবং তা হতে ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণটি সমাধান করো। ইনফ্যাক্ট সমীকরণ জোটটি সমাধান করো, সমীকরণ জোটটি সমাধান করো। সো দুইটা পার্ট অ্যাকচুয়ালি কোশ্চেনের। ফার্স্টে বলছে ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করতে, তারপর সমীকরণ জোটকে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে। এখন যদি আমি ধরে নিই যে আমার কোশ্চেনের দ্বিতীয় অংশটা আছে, শুধু প্রথম অংশটা চাইনি, তাও আমাকে প্রথম কাজটা করতে হবে। সো আমার প্রথম কাজ হচ্ছে এই সমীকরণগুলোকে ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করা শিখতে হবে। এখন তিনটা সমীকরণ আমার দেওয়া আছে, তিনটা সমীকরণকে আমি ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করব কিভাবে? যে কোনো সমীকরণ জোটকে মনে রাখবা ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করতে বললে তোমার সবসময় তিনটা ম্যাট্রিক্স লাগবে, এক্স্যাক্টলি তিনটা। অনেকে যেটা চিন্তা করি যে তিনটা চলক আছে এই জন্য মনে হয় তিনটা ম্যাট্রিক্স, ব্যাপারটা কিন্তু তা না। চলক যদি দুইটা থাকতো তাও তিনটা ম্যাট্রিক্স লাগতো, চলক যদি চারটা থাকতো তাও তিনটা ম্যাট্রিক্স লাগতো। কেন এবং কিভাবে সেটা আমি আস্তে আস্তে দেখাবো। ফার্স্ট আমরা এটা তৈরি করি আর কি। প্রথমে আসো এদেরকে আমি ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করব। এখন ম্যাট্রিক্সের সাহায্যে যদি প্রকাশ করতে বলে, আমি বলেছিলাম তিনটা ম্যাট্রিক্স লাগবে, তাহলে প্রথম যে ম্যাট্রিক্সটা আমি লিখবো ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ আমরা দেখছি, প্রথম যে ম্যাট্রিক্সটা লিখবো সেটা হচ্ছে আমাদের এই যে সমীকরণগুলো আছে সমীকরণের এক্স ওয়াই জেড এর সহগগুলো। তাহলে এক্স এর সহগ 1, তারপর -2, তারপর 3, কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না, এক্স ওয়াই জেড এর সহগগুলো এইভাবে লিখে যাব। দ্বিতীয় সমীকরণ এক্স এর সহগ 2, 1, ওয়াই এর সহগ 1, জেড এর সহগ 2। তৃতীয় সমীকরণ এক্স এর সহগ 3, ওয়াই এর সহগ 2, জেড এর সহগ হচ্ছে 1। সো এই চলে আসলো হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্সটা। তাহলে মনে রাখবো প্রথম যে ম্যাট্রিক্সটা এটা আমরা গঠন করলাম কিভাবে? প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে আমরা গঠন করবো এভাবে যে চলকগুলির সহগ দ্বারা গঠিত হবে ফার্স্ট ম্যাট্রিক্স, চলকগুলির সহগ দ্বারা গঠিত। এটা হবে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সটা। ওকে, দ্বিতীয় যে এবার ম্যাট্রিক্সটা আমরা লিখতে যাব মনে রাখবো দ্বিতীয় ম্যাট্রিক্স, এবং আমি আবার বলছি সিরিয়ালগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেভাবে যে অর্ডারে আছে ওইভাবে সিরিয়াল লিখতে হবে, উল্টাপাল্টা করা যাবে না। প্রথম সমীকরণের চলকগুলো তুমি লিখবা সিরিয়ালি, তারপর দ্বিতীয় সমীকরণ, তারপর তৃতীয় সমীকরণে।
এবার দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা লিখবা দ্যাট ইজ অলওয়েজ কলাম ম্যাট্রিক্স হবে দ্বিতীয় ম্যাট্রিক্সটা, এবং সেটা হচ্ছে চলকগুলো দ্বারা গঠিত এবং কলাম ম্যাট্রিক্স হবে। সো দ্বিতীয় ম্যাট্রিক্সটা হবে সবসময় চলকগুলো দ্বারা গঠিত এবং কলাম ম্যাট্রিক্স। মনে রাখবো আমরা এইভাবে যে চলক দ্বারা গঠিত, চলক দ্বারা গঠিত কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। এবং মনে রাখবো যেটা কলাম ম্যাট্রিক্স ওটা কলাম ম্যাট্রিক্সই হবে, এটাকে রো ম্যাট্রিক্স বানানো যাবে না কিন্তু। সো এটা হবে দ্বিতীয় ম্যাট্রিক্স, পরেই থাকবে সবসময়। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইকুয়াল চিহ্ন, তার মানে বেসিক্যালি আমরা এতক্ষণ ধরে মনে রাখবো যে আমরা এতক্ষণ ধরে বাম পাশের কাজ করলাম, এবার আমরা ডান পাশের কাজে যেতে চাই, তাহলে মাঝখানে ইকুয়াল চিহ্ন আছে, ইকুয়াল চিহ্ন দিলাম। ডান পাশেটা হবে কলাম ম্যাট্রিক্স এবং সেগুলো হবে ধ্রুবপদ দ্বারা গঠিত ম্যাট্রিক্স, ধ্রুবপদ দ্বারা গঠিত ম্যাট্রিক্স। এই হচ্ছে আমাদের তৃতীয় ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে বলবো যে ধ্রুবপদ, ধ্রুবপদ দ্বারা গঠিত কলাম ম্যাট্রিক্স। এই হচ্ছে তিনটা ম্যাট্রিক্স, অলওয়েজ এরকম তিনটা ম্যাট্রিক্সই লাগবে প্রকাশ করতে। এবং এই ধ্রুবপদ গুলার ক্ষেত্রে একটু আরেকটা ব্যাপার বলে দিই, ধ্রুবপদ গুলা কিন্তু আমি বাম পাশে রাখতে পারবো না, ডান পাশে রেখে হিসাব করতে হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তোমার কোনো একটা ইকুয়েশন সাপোজ x + y + 3z - 9 = 0 লেখা, তো তুমি কিন্তু -9 লিখলে ভুল হবে, তোমাকে অ্যাকচুয়ালি লিখতে হবে -9টাকে ওই পাশে নিয়ে যে +9 হয়, সো +9টা দিয়ে ম্যাট্রিক্সটা গঠন করতে হবে। ধ্রুবপদ কখনোই বাম পাশে রাখা যাবে না, সবসময় ডান পাশে নিয়ে যে, যদি আমি কোনো কোশ্চেনে দেখি যেটা বাম পাশে আছে আমি ডান পাশে নিয়ে যে দেন হচ্ছে আমি ম্যাট্রিক্সটা গঠন করব। ওকে, এখন আমরা এই যে গঠনটা করলাম এই গঠনটা ঠিক আছে কিনা, মানে এটা জাস্টিফিকেশনটা আমরা চেক করতে চাই যে আমি আসলে কি করলাম বা যেটা করেছে এটা ঠিক আছে কিনা। এইটা বুঝার উপায় কি, বা এই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে বুঝতে পারি যে যেই টার্মটা হচ্ছে আমরা বের করেছি বা যেটা আমি বের করলাম সেটা আমাদের ঠিক আছে কিনা। ওকে, এটা বোঝার জন্য তুমি যেটা করতে পারো, খেয়াল করো আমি এই পাশে দুইটা গুণ করছি, গুণ করে আমি যদি আবার আগের জায়গায় ফেরত যেতে পারি, সমীকরণগুলো লিখতে পারি, তাহলে কিন্তু আবার ঠিক আছে। তাহলে এইখানে আমি যে অংশটা দেখাচ্ছি এটা অঙ্কের মধ্যে লাগবে না আমাদের, বাট আমি বেসিক বোঝানোর জন্য দেখাচ্ছি। খেয়াল করো আমরা যদি হচ্ছে এই দুইটার মধ্যে মনে মনে গুণ করে দিই এইভাবে এন্ড এইভাবে, তাহলে গুণ করলে আমরা ফার্স্টে পাবো হচ্ছে বাম পাশে x - 2y + 3z, নিচের সারিতে পাবো হচ্ছে 2x + y + 2z, আর লাস্টেরটাতে পাবো হচ্ছে 3x + 2y + z। এবং এই পুরো টার্মটা ইকুয়াল টু বলে এই পাশে যে ম্যাট্রিক্সটা আছে তার সমান হবে, এবং এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান, তাহলে ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা এখন কি লিখতে পারি যে এটা ইকুয়াল টু হবে এটা, এটা ইকুয়াল টু হবে এটা, এন্ড এটা ইকুয়াল টু হবে এটা। তার মানে আমাদের কিন্তু লেখা ঠিক আছে, অর্থাৎ আমি আগে যা ছিল এক্সাক্ট সে জায়গাতেই আবার কিন্তু ব্যাক করতে পারছি। সো ম্যাট্রিক্সের সাহায্যে কোনো সমীকরণ জোটকে প্রকাশ করতে বললে মনে রাখবা তুমি যদি আবার আগের জায়গাতে গুণ করার পর ফিরে যেতে পারো তাহলে তোমার প্রকাশটা ঠিক আছে, না তো কিন্তু তোমার প্রকাশটা ভুল ধরবে। সো খেয়াল করো আমরা কিন্তু আগের জায়গায় ফিরে যেতে পাচ্ছি। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি যাচাই করেছি আমরা এখানে, বাট এই যাচাইটা আমরা করব না যতক্ষণ পর্যন্ত না আমাকে কোশ্চেনে না বলবে, সেটা যাচাইকরণ করা হয়েছে আর কি, যে জাস্টিফিকেশন। আচ্ছা, এবার আসলে তোমার সলভটা তুমি কিভাবে যাবা। ওয়েল বেসিক্যালি আমরা কিছুক্ষণ আগে এই প্যাটার্ন সলভ করে আসছি, এবং এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে, সেটা হচ্ছে যে আমরা মনে মনে বলতে পারি যে এই ম্যাট্রিক্সটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এ ম্যাট্রিক্স, চলক দ্বারা গঠিত ম্যাট্রিক্সটাকে আমরা মনে করলাম এ, এবং হচ্ছে আমরা বাকি যে ম্যাট্রিক্সটা ধরেছিলাম সেটা হচ্ছে বি ম্যাট্রিক্স, আর গুণফল দিয়ে আমাদের তৈরিকৃত যে ম্যাট্রিক্সটা পাশে, সো এটা বেসিক্যালি হচ্ছে আমাদের এবি ম্যাট্রিক্স। তার মানে বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে আমাদের কাছে এখন, যে আমাদের এ দেওয়া আছে আর এ বি দেওয়া আছে, আমাদের কাছে বিটা বের করতে হবে। সো উই নো দা প্রসিডিওর, বি বের করার জন্য আমরা যেটা করব এ ইনভার্স এনে গুণ করে দিব, তাহলে এ ইনভার্স ইনটু এ বি করলেই আমাদের বের হয়ে যাবে বি ম্যাট্রিক্সটা। তো জাস্ট লাইক আমরা প্রথম যে অঙ্কটা দেখেছিলাম সেটার মতোই কিন্তু হয়ে যাচ্ছে ঘটনাটা, বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে যে এ ইনভার্সটা এ বি এর আগে হবে নাকি পরে হবে, এটা একটু বোঝার ব্যাপার আছে। সো এটা থিওরিক্যাল আলোচনাটা আমি করে দিচ্ছি, যে দেখো আমি যদি এই সেম অঙ্কের রেফারেন্সের ক্ষেত্রে যদি চিন্তা করি, সেম অঙ্কের রেফারেন্সের ক্ষেত্রে যে আমার এখানে এ বি আছে, সো তার সাথে যদি আমি এ ইনভার্সটা পরে গুণ করি, খেয়াল করো এ ইনভার্সটা যদি পরে গুণ করি তাহলে আসলে কি হবে, যে এ বির মাত্রাটা কত আমরা দেখতে পাচ্ছি 3/1, কারণ এ বি ছিল একটা কলাম ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটার মাত্রা আমরা দেখতে পাচ্ছি এখানে 3/3, সো ইনভার্স করলে এটার মাত্রা 3/3 থাকবে, তাহলে এ ইনভার্সের মাত্রা হচ্ছে 3/3। সো আলটিমেটলি প্রথমটার কলামের সংখ্যা দ্বিতীয়টা সারির সংখ্যা সমান আসেনি, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু এ বি গুণন এ ইনভার্স সম্ভব নয়, সম্ভব নয়, কারণ গুণই হচ্ছে না। তার মানে আমাকে এ ইনভার্সটা কিন্তু এখানে সবসময় মনে রাখবো, এ ইনভার্সটা কিন্তু এখানে সবসময় আমাকে প্রথমেই লিখতে হবে। তার মানে আমার আসলে রাইট অর্ডারটা হচ্ছে এ ইনটু, তার মানে এটা কিন্তু আমার ভুল অর্ডার।
তাহলে রাইট অর্ডারটা হচ্ছে এ ইনভার্স ইনটু এ বি। তাহলে মিলাও, দেখো এ ইনভার্স এর মাত্রা হচ্ছে তোমার 3/3, এ বি এর মাত্রা হচ্ছে তোমার 3/1। সো ইন দ্যাট কেস শর্ত এবার মিলাও, প্রথমটার কলামের সংখ্যা দ্বিতীয়টা সারির সংখ্যা সমান হয়ে যায়। তার মানে এইটা কিন্তু হচ্ছে আমার নির্ণয় যোগ্য, মানে সম্ভব। সো বেসিক্যালি এখানে এ ইনভার্সটা পরে লেখা যাবে না। ইনফ্যাক্ট তুমি এখানে একটা সুবিধা হচ্ছে কি, যদি কোনো কারণে তুমি ভুলও করো, নিজের সাথে সাথে বুঝে যাবা যে অ্যাকচুয়ালি ভুল হচ্ছে তোমার, সো তোমাকে কারেকশন করতে হবে আর কি। সো এই হচ্ছে এটার ইন্টারেস্টিং ব্যাপারটা। সো এবার আমরা সলভে চলে যাব। সো আমাদেরকে হচ্ছে এ ইনভার্সটা বের করতে হবে। তার মানে জিনিসটাকে আমরা হচ্ছে আগের মতো করে এভাবে লিখতে পারি যে অতএব এক্স ওয়াই জেড ইকুয়াল টু আমাদের যে ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে 1 -2 3 2 1 2 and 3 2 1। এইটার ইনভার্সটা দ্বারা আমরা গুণ করে দিব কাকে, 11 10 9 11 10 9 যেটা পেয়েছিলাম, জাস্ট লাইক আগেরটার মতো। এই যে আমরা থিওরি বলেছিলাম যে এই ইনভার্সটা এনে আমরা গুণ করে দিব, সো আমরা কিন্তু সেটাই করতে যাচ্ছি। তাহলে আমাকে এবার যেটা করতে হবে যে এটার ইনভার্সটা বের করতে হবে। সো এটাকে আমরা অ্যাকচুয়ালি এ ম্যাট্রিক্স নাম দিয়েছিলাম। তো প্রথমে আমি এর মানটা বের করব। এর মান বের করার টেকনিক সেম আগেরটার মতোই। সো এখানে ক্যালকুলেশন দেখানোর কিছু নাই, যেটা আমরা আগে অনেকবার করে আসছি, আমরা জানি কি হবে। এরপর হচ্ছে আমরা এটার অ্যাডজয়েন্ট বের করব। তাহলে এটার এ ডি জি অ্যাডজয়েন্টের ক্ষেত্রে আমাদের যেটা আসবে, 1 এর জন্য আমরা অ্যাডজয়েন্ট পাবো হচ্ছে মাইনাস, সহগুণক দ্বারা বা কোফ্যাক্টর দ্বারা প্রতিস্থাপন করতে হবে, সাবস্টিটিউট প্রত্যেকটা ভুল থেকে। তাহলে 1 এর কোফ্যাক্টর বা সহগুণক হচ্ছে -3, -2 এর জন্য পাবো হচ্ছে 4, 3 এর জন্য হচ্ছে আমাদের 1, 2 এর জন্য আমরা পাবো হচ্ছে 8, 1 এর জন্য হচ্ছে -8, 2 এর জন্য হচ্ছে -8, 3 এর জন্য আমরা পাবো -7, 2 এর জন্য আমরা পাবো হচ্ছে 4, আর +1 এর জন্য আমরা পাবো হচ্ছে 5। সো আলটিমেটলি আমাদের অ্যাডজয়েন্ট চলে আসলো। থার্ড স্টেপ হচ্ছে এবার এটার ট্রান্সপোজ আমরা করে দিব। সো এটা ট্রান্সপোজ করলে আমরা পাবো -3 8 -7 4 -8 4 and -1, sorry, 1 -8 আর হচ্ছে আমাদের 5। এই আসলে হচ্ছে এটা। সো দ্য এ ইনভার্স যদি আমরা বের করতে যাই, তো আমাদের মানটা বের হয়েছিল -1/8, সো -1/8, এবং the rest of the term -3 8 -7 4 -8 4 1 -8 5। এই চলে আসে হচ্ছে আমাদের এ ইনভার্স। সো এরপর আমি বলেছিলাম যে চাইলে আমরা যে ভ্যালুটা আছে 1/8 টা গুণ করে দিতে পারি, অথবা যদি মনে করি বাইরে রাখবো তো বাইরে রেখে দিতে পারি। এটা আমাদের চয়েস, যেভাবে কমফোর্টেবল ফিল হয় আর কি ক্যালকুলেশনের ক্ষেত্রে। তাহলে তুমি এখানে লিখলা x y z। সো তোমার এখন এই জায়গায় তুমি ইনভার্সটা পেয়ে গেছো, এতক্ষণ ইনভার্সটা জানতা না। সো ইনভার্স টার্মটা আমরা পেয়ে গেছি এটা। সো আমরা এটা এবার এখানে লিখে দিতে পারি -1/8 -3 8 -7 4 -8 4 1 -8 5। সো তার সাথে হচ্ছে আমাদের 11 10 9, এটা গুণ করব আমরা। সো গুণ করলে, গুণের প্রসেস আমরা জানি। সো গুণ করলে আমাদের রেজাল্ট যেটা আসবে, ডেফিনেটলি একটা কলাম ম্যাট্রিক্স আসবে এবার, এবং যা যা তুমি পাবে, প্রথমে পাবে হচ্ছে -33 +80 -63, এরপর 44 -80 +36, এরপর হচ্ছে 11 -80 +45। সো আমরা ফাইনালি তাহলে এখানে পাচ্ছি -1/8, ইটস এ কলাম ম্যাট্রিক্স। সো কলাম ম্যাট্রিক্স আমাদেরকে দিবে হচ্ছে -16 and হচ্ছে 0 and -24। সো চাইলে হচ্ছে এখন আমরা 8 দ্বারা ডিভাইড করে দিতে পারি, ইনফ্যাক্ট আমরা করে দিবই আর কি। মনে রাখবো আমাদের বাম পাশে কিন্তু x y z আছে, তাহলে x y z ইকুয়াল টু, সো -1/8 দ্বারা ডিভাইড করলে আমরা এখানে পাবো হচ্ছে 2 0 and 3। সো অতএব আমরা বলবো যে ম্যাট্রিক্সের সমতা, থেকে পাই x equal to 2 y equal to 0 and z equal to 3। এই হচ্ছে আমার সমীকরণ জোটের সমাধান। সো হোপফুলি আমরা এটা বুঝতে পেরেছি। সো এখানেও অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স ব্যবহার করতে হয়েছে, বা ইনভার্স ম্যাট্রিক্স ইউজ করে আমরা এখানে বের করেছি। ওকে,
সো আমি যেখানে যে কথাটা বলছিলাম যে আমাদের যদি হচ্ছে দুইটা চলক থাকে তখন তিনটা ম্যাট্রিক্স লাগবে কি লাগবে না, এই বিষয়টা হচ্ছে একটু ক্লিয়ার করি। সো আমি আরেকটা ছোট্ট হিন্টস দিব, পুরো অঙ্ক করবো না কারণ যেহেতু প্রসিডিওর সেম আর কি। যেমন ধরো যে এবার যদি আমাদের কোশ্চেনে দুইটা চলক থাকতো, যেমন 2x + 3y = 7, 5x - y = 9, বললো আগের মতো করে যে সমীকরণ জোটকে ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করো। ওকে, খেয়াল করো আমি বলেছিলাম প্রথম ম্যাট্রিক্সটা হবে হচ্ছে আমাদের সহগগুলো দ্বারা, তাহলে 2 3 x এর সহগ 2, y এর সহগ 3, দ্বিতীয় সারিতে 5 and হচ্ছে -1, এই হলো আমার প্রথম ম্যাট্রিক্স গুণন। দ্বিতীয় ম্যাট্রিক্স হবে আমার সবসময় কলাম ম্যাট্রিক্স এবং যেখানে হচ্ছে চলকগুলো থাকবে x and y। আর থার্ড যে ম্যাট্রিক্সটা সেটা হবে হচ্ছে আমাদের সবসময় ধ্রুবপদ দ্বারা গঠিত এবং এটা একটা কলাম ম্যাট্রিক্স। সেম আর এক্স্যাক্টলি কিন্তু তিনটা ম্যাট্রিক্স লিখেছে, এই একটা ম্যাট্রিক্স ফার্স্ট ওয়ান, তারপর হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ান দ্বিতীয় ম্যাট্রিক্স, এন্ড দ্য থার্ড ওয়ান তৃতীয় ম্যাট্রিক্স। সো অলওয়েজ মনে রাখবো যে এখানে আমার তিনটা ম্যাট্রিক্সই লাগবে, চলক যে কয়টাই হোক না কেন, এবং প্রথমটা সবসময় হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হবে, সহগুলা দ্বারা গঠিত হবে। দ্বিতীয় ম্যাট্রিক্সটা কলাম ম্যাট্রিক্স হবে, যেগুলো হচ্ছে চলক দ্বারা গঠিত হবে ভ্যারিয়েবল দ্বারা। থার্ড ম্যাট্রিক্সটা সবসময় ধ্রুবপদ দ্বারা গঠিত হবে এবং সেটা কলাম ম্যাট্রিক্স হবে। ধ্রুবপদগুলো ডান পাশে থাকা অবস্থায় আমি এলিমেন্ট হিসাবে, সমান চিহ্ন ডান পাশে থাকা অবস্থায় আমি ধ্রুবপদগুলোকে এলিমেন্ট হিসাবে ব্যবহার করব। ওকে, সো হোপফুলি আমরা এটা বুঝতে পেরেছি। এবার আমরা আরেকটি প্রবলেম সলভ করব। সো এই কোশ্চেনটা হচ্ছে বুয়েটে আসছিল, বাট স্টিল বুয়েটে আসা মানে এই না যে কখনো বোর্ডে আসবে না, ব্যাপারটা কিন্তু তা না, বোর্ডেও দিতে পারে বা দেওয়া সম্ভব, কারণ এটা অস্বাভাবিক কিছু না। তো যাই হোক, আমাদের অঙ্কটা যেটা ছিল যে কোশ্চেনটা ছিল হচ্ছে আমাদের অনেকটা এরকম, যে বলেছিল a inverse equal to 5/11, 1/11, 3/11, -half, 0, 0, -3/22, 3/11, -2/11 হলে a স্কয়ার ইকুয়াল টু হোয়াট? ওকে, এই স্কয়ারটা নির্ণয় করতে বলেছে, a ইনভার্স দেওয়া আছে। সো বেসিক্যালি এখানে যে হিন্টসটা আমাদের লাগবে, যে বেসিক হিন্টসটা আমাদের এখানে দরকার, সেটা হচ্ছে a ইনভার্স। ধরো তোমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাই ইনভার্স ম্যাট্রিক্স তুমি বের করতে পারো, বাট ইনভার্স থেকে অরিজিনাল ম্যাট্রিক্স যদি বের করতে চাও তাহলে লজিকটা খুব সহজ, যেটা ইনভার্স দেওয়া আছে ওটাকে আবার ইনভার্স করবা, করলে অরিজিনাল ম্যাট্রিক্সটা ফেরত আসবে। সো বেসিক্যালি তুমি a স্কয়ার যদি বের করতে চাও আগে তোমার a লাগবে। সো অ্যাকচুয়ালি তোমাকে যেটা করতে হবে, a ইনভার্সের আবার তোমাকে ইনভার্স নিতে হবে। তার মানে আমরা বলতে পারি যে 5/11, 1/11, 3/11, -half, 0, 0, -3/22, 3/11, -2/11, এটা হচ্ছে আমরা ইনভার্স করবো, আর কিছু না। সো এটার ইনভার্স করার সিস্টেম আমাদের সরাসরি জানা, মানে আমরা জানি, প্রসেস তো অলরেডি জেনে আসছি আর কি। তো যাই হোক, আমি অরিজিনাল ম্যাট্রিক্সটা লিখে দিচ্ছি, আমি ক্যালকুলেশন দেখাচ্ছি না কারণ আমরা অলরেডি আজকে ইনভার্সের অনেকগুলো ক্যালকুলেশন দেখেছি একই রকম টাইপের। সো আমি কোনো শর্টকাট অ্যাপ্লাই করছি না, আমি জাস্ট ডাইরেক্ট এ ম্যাট্রিক্সটা কত পাবে এটা লিখে দিচ্ছি। এই ম্যাট্রিক্সটা তোমাদের আসবে হচ্ছে 0, -2, 0, 2, 1, 3 এন্ড হচ্ছে 3, 3, -1। সো আলটিমেটলি এই যে তোমার হচ্ছে অরিজিনাল ম্যাট্রিক্সটা আসার পর এবার হচ্ছে a স্কয়ার তোমাকে বের করতে বলেছে। সো ট্র্যাডিশনালি a স্কয়ার মানে তুমি জানো a আর a গুণ করতে হবে। সো এইখানে যে আমাদের ম্যাট্রিক্সটা আছে -2, 0, 2, 1, 3 এন্ড 3, 3, -1, তো এর সাথে আবার যদি হচ্ছে আমরা একে গুণ করে দিই 0, -2, 0, 2, 1, 3 এন্ড 3, 3, -1। সো যা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। সো হোপফুলি এটার পরের ক্যালকুলেশনটুকু আমাদের জন্য খুব একটা সমস্যা হবে না, কারণ ম্যাট্রিক্সের গুণ আমরা সবাই পারি। সো এরপর এখান থেকে আমরা ইজিলি বের হয়ে যাবে যে কি হবে। সো এইটুকু পার্ট হচ্ছে নিজেরা কমপ্লিট করবা।
তো যাই হোক, মূল ব্যাপারটা এখানে যেটা আমরা বুঝতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কোন একটা ইনভার্সকে যদি আমরা আবার ইনভার্স করি তাহলে হচ্ছে আবার আগের ম্যাট্রিক্সই ফেরত পাওয়া যাবে বা ফেরত আসবে। ওকে, সো হোপফুলি এই কোশ্চেনটা আমাদের ক্লিয়ার। এবার একটা থিওরি যেটা আমি বলেছিলাম যে কোনো ম্যাট্রিক্সকে যদি আমি তার ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমরা অভেদ ম্যাট্রিক্স পাই বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়। সো এটার হচ্ছে আমি একটা এক্সাম্পল দেখাতে চাই বা প্রমাণ দেখাতে চাই। যেমন কিছুক্ষণ আগে আমরা যে কাজটা করেছিলাম যে এ আমার ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে 0 -2 0, যেটা ইমিডিয়েট আগের অঙ্কে আমি করেছিলাম। তারপর হচ্ছে 2 1 3 and 3 3 -1। সো এটারই হচ্ছে আমি এ ইনভার্স আমাদের প্রশ্নে দেওয়া ছিল জাস্ট ইমিডিয়েট আগের অঙ্কে, সেটা ছিল ইনভার্সটা ছিল হচ্ছে আমাদের 5/11, তারপর হচ্ছে 1/11 and দেন হচ্ছে 3/11, তারপরে ছিল হচ্ছে আমাদের -হাফ, এরপর হচ্ছে 0 and হচ্ছে 0, 0 and লাস্টলি ছিল হচ্ছে আমাদের -3/22, তারপর হচ্ছে আমাদের 3/11 and হচ্ছে -2/11। তো এই যে দুইটা টার্ম আমাদের দুইজনের ইনভার্স আছে, একটা ইনভার্স আছে একটা অরিজিনাল ম্যাট্রিক্স আছে। সো আসলে যে দুইটা গুণ করলে আমাদের হচ্ছে অভেদ ম্যাট্রিক্স আসে কিনা এই টেস্টিংটা আমরা করতে চাচ্ছি। সো ধরো আমরা দুইটা গুণ করে দিব। সো 0 -2 0 2 1 3 3 3 -1, এরপর হচ্ছে আমাদের 5/11 1/11 3/11 -হাফ 0 0 -3/22 3/11 -2/11। তো যদি হচ্ছে আমরা এখন গুণ করে দিই, সো প্রথমটার জন্য আমাদের আসবে 0, বোঝাই যাচ্ছে। তারপর 0, এরপর আমরা পাবো হচ্ছে +1, তারপর হচ্ছে +0 আবার। এরপর হচ্ছে আমরা যদি দ্বিতীয়টার সাথে গুণ করি সো 0 আসবে, এরপর 0 আসবে, সো 0 +0 and লাস্টেরটা হচ্ছে আমার 0 চলে আসবে। তারপর তৃতীয়টার সাথে যদি আমরা গুণ করতে যাই 0 +0 +0। সেকেন্ডের সাথে যদি হচ্ছে আমরা এবার প্রথমটার গুণ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 10/11 10/11, এরপরে হচ্ছে এটার সাথে হচ্ছে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে -হাফ এন্ড লাস্টলি হচ্ছে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে -9/22 আসে আমাদের। তারপর হচ্ছে সেকেন্ড কলামের সাথে যদি হচ্ছে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো 2/11, এরপর হচ্ছে +0 and লাস্টলি হচ্ছে আমাদের 9/11 and দেন হচ্ছে থার্ড কলামের সাথে মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে 6/11 +0 -6/11। এরপর লাস্ট রো এর সাথে ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম মাল্টিপ্লাই করবো তাহলে আমরা পাবো হচ্ছে 15, আমরা ব্র্যাকেটটা পরে দিই, 15/11, এরপর হচ্ছে আমাদের -3/2 and হচ্ছে +3/22, দেন হচ্ছে 3/11 +0 -3/11 and লাস্টলি হচ্ছে 9/11 +0 +2/11। সো এখন যদি তুমি সিম্পলি যেভাবে আমরা যোগ করি সেভাবে যদি যোগ করে দাও তো দেখা যাচ্ছে এখানে 1, তারপর 0 0, এরপর 0 1 0, লাস্টলি হচ্ছে 0 0 1। সো খেয়াল করো আলটিমেটলি আমরা একটা অভেদ ম্যাট্রিক্সই পেয়ে গেছি বা অভেদ ম্যাট্রিক্স চলে আসছে। সো এই হচ্ছে আমাদের যে বেসিক থিওরিটা ছিল যে একটা ম্যাট্রিক্সকে তার ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা যদি হচ্ছে আমরা গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা সবসময় অভেদ ম্যাট্রিক্স পাবো। তো এটা তার হচ্ছে একটা বেসিক এক্সাম্পল। ওকে, আমরা চলে যাব পরের প্রবলেমে। পরেরটাও হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়েরই প্রবলেম, বাট হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে আমাদের বলেছে। যেমন কোশ্চেনটা হচ্ছে এরকম, a equal to 5 1 -2 2 0 2 3 4 -3 এবং f of x equals to
এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস 1 হলে f of a equal to 0 সমীকরণ থেকে a ইনভার্স নির্ণয় করো। সো কোয়েশ্চেনটা এক্সেপশনাল কেন? বিকজ অফ দ্যাট লাস্ট পার্ট, সমীকরণ থেকে ইনভার্স বের করতে বলেছে। দ্যাটস ওয়াই কোয়েশ্চেনটা ডিফারেন্ট। আমরা ইউজুয়ালি সবসময় কি করি যে ওকে ফাইন, আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমরা জাস্ট হচ্ছে তার ইনভার্সটা বের করে নিব। এতক্ষণ কিন্তু তাই করে আসছি, বাট যখন আমার কোয়েশ্চেনের মধ্যে এরকম একটা ক্লু আছে যে হ্যাঁ তোমাকে একটা সমীকরণ ব্যবহার করে সেখান থেকে ইনভার্স বের করতে হবে, তার মানে কিন্তু তোমার আসলে ডিরেক্টলি ইনভার্স বের করার রাস্তাটা এখানে বন্ধ। সেই জন্য এই অঙ্কটা এক্সেপশনাল। এবং সেই ক্ষেত্রে কিভাবে করব, প্রথমত এখানে আরো একটা ব্যাপার আছে। এখানে 1 বলেছে, 1 ব্যাপারটা আসলে কি বোঝাচ্ছে এখানে। সো ফার্স্ট অফ অল f of x equals to আমরা এইভাবে লিখতে পারি, যদি এটা সলিউশন আমরা আগাই, যে দেওয়া আছে আমাদের যে f of x equal to হচ্ছে x cube minus 4x square minus 1. সো f of a আমরা জানি ফাংশনের অঙ্কে x এর জায়গায় হচ্ছে আমরা a বসাবো, তাহলে f of a equal to আমাদের যেটা হবে a cube minus 4a square। মনে রাখবা এটা এবার যখনই a ঢুকবে এখানে আর সংখ্যা থাকবে না, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে। মানে এটা আসলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করে, এরকম টাইপের অঙ্ক আমরা অলরেডি দেখেও আসছি প্রিভিয়াস লেকচার গুলোতে। সো সাথে সাথে এটা কোনো সংখ্যা, কারণ কোনো একটা একক সংখ্যা কখনো যোগ বা বিয়োগ হতে পারে না ম্যাট্রিক্স থেকে। সো ওইটার সাথে ডেফিনেটলি বাই ডিফল্ট আই থাকবে আর কি। সো 1 ইনটু আই। যদি এখানে 2 থাকতো, কথার কথা এই পার্টটা যদি 1 না হয়ে 2 হতো, তাহলে আমরা লিখতাম -2i। যদি এটা 3 হতো তাহলে -3i বোঝাতো। এখন আমাদের প্রশ্নে বলা আছে এটা 0, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে প্রশ্ন মতে বা শর্ত মতে যেটাই বলো না কেন, আমরা এভাবে বলতে পারি যে f of a equal to হচ্ছে 0, তার মানে হচ্ছে a কিউব minus 4a square minus i equal to 0। এটা তাহলে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে a কিউবটা আমরা এই পাশে রাখলাম, 4a স্কয়ারটা লিখলাম, আইটাকে ওই পাশে নিয়ে গেলাম। এবার উভয় পক্ষকে আমি a ইনভার্স দ্বারা গুণ করে দিচ্ছি। খেয়াল করি, উভয় পক্ষকে আমি a ইনভার্স দ্বারা গুণ করে দিচ্ছি। তাহলে এখানে থাকলো হচ্ছে আমার a কিউব minus 4a স্কয়ার, যেহেতু আমাকে কি বের করতে বলেছে, ইনভার্স বের করতে বলেছে। তাহলে আমি জানি আমি এটাকে ভেঙে এভাবে লিখতে পারি যে a ইনভার্স মাইনাস 4a ইনভার্স a স্কয়ার, আর এখানে আমাদের আছে a কিউব। আর আমরা জানি i ম্যাট্রিক্স দিয়ে যাকে গুণ করি না কেন দিন শেষে ওটা i আসবে। তাহলে a ইনভার্সে ব্যাক করব, মানে সরি i দ্বারা বা অভেদ ম্যাট্রিক্স দ্বারা, আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা কাউকে গুণ করলে আবার সেই ম্যাট্রিক্সে ফেরত আসে। সো ইনভার্সকে i দ্বারা গুণ করা মানে আবার ইনভার্সে ফেরত আসবে। তাহলে এখানে এবার কি হবে খেয়াল করে দেখো, বেসিক অ্যালজেব্রা আমাদেরকে বলে a ইনভার্সের সাথে a কিউব গুণ করলে আমরা এখানে পাবো a স্কয়ার মাইনাস এখানে যেটা হবে a স্কয়ারের সাথে যখন a ইনভার্সটা, তাহলে পাওয়ার যোগ বিয়োগের যে ব্যাপারটা সেটাই হবে, সেখানে থাকবে আলটিমেটলি 4a ইকুয়াল টু a ইনভার্স। অর্থাৎ আমরা এই লাইন থেকে তাহলে পেয়ে গেছি আমাদের ইনভার্সটা আসলে হচ্ছে a স্কয়ার থেকে 4a বিয়োগ করলে হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এখন a ইনভার্স বের করতে চাই, আমাকে লিখতে হবে a ইনভার্স ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার মাইনাস 4a। অর্থাৎ এই স্কয়ারটাকে হচ্ছে আমার দুইবার লিখতে হবে এখানে। তাহলে আমি ফার্স্টে লিখলাম 5 1 -2, তারপর ছিল হচ্ছে আমাদের 2 0 2 3 4 -3। তাহলে তার সাথে আবার আমি গুণ করব হচ্ছে 5 1 -2 2 0 2 3 4 -3। সেখান থেকে আমি -4 a দ্বারা গুণ করে দিব, তাহলে a হচ্ছে 5 1 -2 2 0 2 3 4 -3। সো স্কোয়ার করার মানে হচ্ছে গুণ করা, কিউব করা মানে হচ্ছে 3 বার গুণ করতে হবে। তো যাই হোক, আই থিংক আমরা এর পরের ক্যালকুলেশন তো মোটামুটি সবাই জানি, ঘটনা কি ঘটবে গুণ টুন করে একবারে আমি কি পাবো সেটা। আচ্ছা আগে আমি গুণফলটা লিখে দিচ্ছি। গুণফলটা আমরা এখানে পাবো হচ্ছে একবারে আমি লিখে দিচ্ছি 21, তারপর আসবে হচ্ছে -3 এন্ড দেন হচ্ছে -2, তারপর হচ্ছে 16 10 -10, বিকজ ম্যাট্রিক্সের গুণ তো আমরা জানি নরমাল নিয়মে যেভাবে গুণ হয় সেভাবে গুণ হবে। তারপর হচ্ছে 14 -9 আর হচ্ছে 11। সেখান থেকে আমরা মাইনাস করে দিচ্ছি হচ্ছে 4 দ্বারা মাল্টিপ্লাই করলে থেকে, তাহলে 20, এরপর হচ্ছে 4 -8 8 0 8 এন্ড হচ্ছে 12 16 -12।
সো এখন যদি হচ্ছে আমরা দুইটাকে জাস্ট মাইনাস করে দিই, মাইনাস করে দিলে আমাদের ফাইনাল অ্যান্সারটা চলে আসবে এখানে। ফাইনাল অ্যান্সারটা আমরা পাবো 21 থেকে 20 গেলে এখানে থাকবে হচ্ছে 1, 4 থেকে এটা গেলে হচ্ছে -7, -2 থেকে +8, তার মানে হচ্ছে +6 পেয়ে যাবো আমরা এখানে। এরপর হচ্ছে 8, এরপর একটা আসবে হচ্ছে আমাদের 10 থেকে 0 গেলে আমাদের থাকবে হচ্ছে এখানে 10, অ্যান্ড -10 থেকে 8 গেলে হচ্ছে -18, আর লাস্টে আমরা পাবো হচ্ছে 2, অ্যান্ড দেন হচ্ছে আমাদের -25 আর 23। সো এই চলে আসে হচ্ছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে আমাদের এই ইনভার্স ম্যাট্রিক্সটা। ওকে, সো এই মোটামুটি হচ্ছে আমাদের ইনভার্স সংক্রান্ত যেই ব্যাপারগুলো ছিল আর কি, এখানে হচ্ছে আমরা আলোচনা করেছি। সো আজকে আমরা এ পর্যন্তই থাকবো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের বাকি যে ব্যাপারগুলো আমাদের রয়েছে, ম্যাট্রিক্স থেকে আর কিছু টপিক এবং কিছু ধরনের অঙ্ক আমাদের বাকি আছে, এইগুলা হচ্ছে আমরা সলভ করবো। সো সলভ করলে মোটামুটি ভাবে আমাদের ম্যাট্রিক্স পার্টটা কমপ্লিট হয়ে যাবে।